তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য তোমাদের আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, সেই জন্য কিন্তু সকলের কাছে সরি। ঠিক আছে, তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে বাংলার যে দ্বিতীয় বইটা আছে সেখান থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসারগুলি করিয়ে দেওয়া হোক। তাই আমি আগের দিনে ধ্বনি তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং ভালোভাবে বুঝিয়েও ছিলাম। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজ আমরা ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারটারই সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। দেখো, অযথা আজে বাজে কোয়েশ্চেন কিন্তু করানো হয়নি। যতগুলো কোয়েশ্চেন করানো হচ্ছে সবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই সকলেই কিন্তু ভালোভাবে তৈরি করবে এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, দেখো শেষে কিন্তু ছকের মাধ্যমে সমস্ত কিছু বোঝানো হয়েছে, তাই ভিডিওটা কিন্তু কমপ্লিট করে দেখবে। প্রথমে একটু দেখে নিলাম তারপর আর দেখলাম না, সেক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই সকলের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কোথাও যদি কোনো ইমপ্রুভ করার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যেটাতে সুবিধা হবে ঠিক সেরকমভাবে ভিডিও করা হবে। ঠিক আছে, তাই যা সুবিধা অসুবিধা হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, তো চলো আজকের কোয়েশ্চেন আনসারগুলি দেখে নেওয়া যাক। তো আজকের 13 নম্বর প্রশ্ন, লোক নিরুক্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও। প্রথমে আমি সংজ্ঞাটা পড়ে নিই, তারপর তোমাদের বলে দিচ্ছি। কোনো অপরিচিত বা অল্প পরিচিত শব্দ যখন লোকমুখে পরিচিত শব্দের সাদৃশ্যে ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন শব্দ তৈরি করলে সেই ধ্বনি পরিবর্তনকে বলা হয় লোক নিরুক্তি। যেমন দেখো, হসপিটাল থেকে হাসপাতাল, লোকমুখে পরিবর্তন হয়ে যাচ্ছে শব্দটা। ঠিক আছে, যেমন দেখবে অনেকে হসপিটাল বলে, আবার অনেকে ওটাকে হাসপাতাল বলে, কিন্তু শব্দটা হলো হসপিটাল, কিন্তু লোকমুখে সেটা পরিবর্তিত হয়ে গেছে হাসপাতাল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো অনেকটাই সহজ করে লিখেছি যাতে তোমাদের তাড়াতাড়ি হয়। কঠিন ভাষায় লিখলে তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, তাই সহজ ভাষাতে লিখেছি। তারপর দেখো, কণ্ঠনালীয় ধ্বনির উদাহরণ দাও। দেখো এগুলো সংজ্ঞা পড়ার প্রয়োজন নেই, কারণ সংজ্ঞাগুলো আসে না, তাই আমি এক্সট্রা করে সেগুলো বোঝাচ্ছি না। ঠিক আছে, কণ্ঠনালীয় ধ্বনির উদাহরণ হলো হ। পরের প্রশ্ন, কম্পিত ধ্বনির উদাহরণ। কম্পিত ধ্বনি হলো র। দেখো যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আগের দিনে করিয়েছি এবং প্রতিটা কোয়েশ্চেন সকলকে বলেছিলাম ভালোভাবে তৈরি করবে, কারণ তোমাদের এই সেকেন্ড বুকটা নিয়ে অনেকেরই অসুবিধা থাকে, তাই এই বইটি করানো হচ্ছে এখন। দেখো, ঊষ্মধ্বনি কোনগুলি? দন্তস্ব, তালবস্য এবং হকে ঊষ্মধ্বনি বলা হয়। একটু বলে দিই, কারণ এগুলি যখন উচ্চারণ করো তখন মুখ থেকে আমাদের যে শ্বাসবায়ুটা বেরোয় সেটা গরম হয়, সেজন্য এগুলিকে ঊষ্মধ্বনি বলা হয়। এরপরে দেখো, শ্বাসাঘাত বলতে কি বোঝো? যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণের সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়, সেই জোরের মাত্রাকে বলে শ্বাসাঘাত। দেখো যেমন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন অতুল, এই শব্দের প্রথম অক্ষর অ এর ওপর শ্বাসাঘাত করছে, অতুল। আমরা দেখো অটাকে বেশি জোর দিয়ে বলছি, তাই এখানে অটাতে বেশি জোর পড়েছে, তাই অ এর ওপর শ্বাসাঘাত হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, ধ্বনি ও বর্ণের পার্থক্য কী? দেখো ধ্বনি আর বর্ণ বুঝতে যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। সেখানে সমস্তটাই আমি কিন্তু খুব ভালো করে বুঝিয়েছি। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি, বর্ণ এগুলি যদি প্রয়োজন থাকে তাহলে দেখে নিতে পারো। তাছাড়া এই প্রশ্নটা করলে কিন্তু হবে। দেখো, ধ্বনি কানে শোনা যায় কিন্তু বর্ণকে চোখে দেখা যায়। যেমন যদি আমরা বাবা বলি, ঠিক আছে, তো বাবাকে যখন বর্ণ বিশ্লেষণ করে ব যুক্ত আ যুক্ত ব যুক্ত আ করবে, এগুলি যখন তোমরা মুখে বলছো তখন সেগুলি এক একটা হচ্ছে ধ্বনি, কিন্তু যখন তোমরা খাতায় লিখে প্রকাশ করছো তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। ঠিক আছে, তারপর দেখো, ধ্বনির কোনো স্থায়ী রূপ নেই। কেন? তাই ধ্বনি হারিয়ে যেতে পারে। যেমন যে কোনো আমরা যদি কিছু কথা বলছি, সে কথার কোনো লিখিত তো রূপ নেই, তাই সেটা হারিয়ে যেতে পারে, সেটা মুখে বলছি, কিন্তু বর্ণের স্থায়ী রূপ আছে, তাই বর্ণ হারায় না, কারণ বর্ণকে আমরা খাতায় লিখে রাখছি বা লেখা জিনিস, তাই সেটা কিন্তু হারানোর কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, বোঝা গেল?
এরপরে তোমাদের বইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমি ছকের মাধ্যমে খুব ভালোভাবে বোঝাচ্ছি এবং সহজভাবে বোঝাচ্ছি। তাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানিও, ঠিক আছে? তো দেখো, এই যে তোমাদের আগের দিনে আমি বলেছিলাম যে বাংলার মৌলিক স্বরধ্বনি 7টি, ঠিক আছে? এর আগের দিন ডিসকাস করেছি, আজ আর করবো না। এই যে জিনিসটা আছে, এটা দেখেই দেখো তোমাদের মনে হচ্ছে বাপরে, হর্ষকে এতগুলো নাম মনে রাখতে হবে, হর্ষকে এতগুলো নাম মনে রাখতে হবে। এমনি করে মনে রাখলে কিন্তু কারোর পক্ষেই অতটা মনে রাখা সম্ভব না, ঠিক আছে? তাই এটার জন্য আলাদা করে একটা ছক তৈরি করেছি। ছকটা একটু দেখো, দেখো এই ছকটা কিন্তু সকলে বাড়িতে কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে? এই ছক, এগুলো মনে রাখার এটাই কিন্তু ছক, ঠিক আছে? তাই ছকটাকে ভালোভাবে লিখে রাখবে। প্রথমে দেখো হর্ষই, হর্ষৌ, এ, ও, এ এবং অ এবং সামনে আ। দেখো এই আগে এগুলোর আমি সংজ্ঞাগুলো পড়ছি না, মানে বলছিও না, তার কারণ সংজ্ঞাগুলো তোমাদের আসে না, তোমাদের শুধু উদাহরণ দিয়ে দেয়। হ্যাঁ, মাল্টিপল চয়েসে দিতে পারে যে ও কী ধ্বনি বা এ কী ধ্বনি, এগুলো দিতে পারে, ঠিক আছে? তাই বলছি এগুলো সংজ্ঞা পড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কাকে কী ধ্বনি বলা হয় সেটুকু মনে রাখলে কিন্তু হবে। তাই এক্সট্রা বার্ডেন নিয়ে কোনো দরকার নেই, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু পড়ো, ঠিক আছে? এক্সট্রা বার্ডেন নিয়ে পড়ার প্রয়োজন নেই। দেখো প্রথমে আটাকে দেখি। আটাকে যেহেতু মাঝে আছে, তাই কেন্দ্রীয়, নিম্ন, মধ্যস্থ এবং বিবৃত, ঠিক আছে? এই 4টে নাম আ, আয়ের, ঠিক আছে? আকে আমরা কেন্দ্রীয় স্বরধ্বনি বলবো, নিম্ন স্বরধ্বনি বলবো, মধ্যস্থ স্বরধ্বনি বলবো এবং বিবৃত স্বরধ্বনি বলবো, ঠিক আছে? এরপরে দেখো এই হর্ষই, এ, এই 3টিকে আমরা সম্মুখ এবং প্রসারিত স্বরধ্বনি বলবো, ঠিক আছে? এদিকে হর্ষ, ও এবং অকে আমরা পশ্চাৎ এবং কুঞ্চিত স্বরধ্বনি বলবো। সম্মুখ একটু বলে দিই, সম্মুখ মানে তোমার যখন এগুলি উচ্চারণ করছো তখন তোমাদের জিভটা সামনের দিকে আসছে, তাই এটাকে সম্মুখ বলছে এবং প্রসারিত বলছে। এবং এটা যখন উচ্চারণ করছো এইগুলো, তখন জিভটা পিছনের দিকে যাচ্ছে এবং ঠোঁটটা আমাদের কুঞ্চিত, অর্থাৎ গোল আকার ধারণ করছে, তাই এগুলিকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। তাহলে বোঝা গেল, আকে আমরা 4টি নামে বলবো। হর্ষই, এ, একে আমরা সম্মুখ এবং প্রসারিত বলবো। হর্ষ, ও এবং অকে আমরা পশ্চাৎ এবং কুঞ্চিত স্বরধ্বনি বলবো। এবং এই সবটা খাতায় যখন লিখবে তারপর কিন্তু প্র্যাকটিস করবে 2-3 বার, ঠিক আছে? কারণ এগুলি যদি মনে করতে যাও তাহলে অনেকটা সময় লাগবে, তাই বলবো খাতাতে লিখে প্র্যাকটিস করবে। হর্ষই এবং হর্ষকে উচ্চ এবং সংবৃত্ত স্বরধ্বনি বলা হয়। এ এবং ওকে উচ্চ মধ্য এবং অর্ধ সংবৃত্ত ধ্বনি বলা হয় এবং এ আর অকে নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত স্বরধ্বনি বলা হয়, ঠিক আছে? তাহলে এগুলো দুটো দুটো করে হচ্ছে, বোঝা গেল? এবং দুটো করে নাম। ছকটা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, ঠিক আছে? এরপর তোমাদের আমি যে আরেকটা ছক আছে সেটাও ছকের মাধ্যমে সহজেই বোঝানোর চেষ্টা করছি, কারণ বইয়ে তোমাদের সেগুলি ভালো করে দেওয়া নেই, তাই এগুলির জন্য আলাদা করে ছক করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই ভালো করে বলছি, একটু ভালো করে তৈরি করবে। তো দেখো দেখো বোঝাচ্ছি, বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। দেখো আমাদের 5টা বর্গ আছে, যদি আগে কেউ না বুঝে থাকো তাহলে আমি এখন সহজে বোঝানোর চেষ্টা করছি, যতটুকু প্রয়োজন ততটুকুই বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো আমাদের 5টা যে বর্গ আছে, একটা ক, চ, ট, ত এবং প, এগুলোকে কিন্তু পরপর মনে রাখবে। ক, চ, ট, ত, প, এইগুলি হলো আমাদের বর্গ। এই 5টা বর্গকে একসাথে স্পর্শ ব্যঞ্জন বলা হয়, ঠিক আছে? অর্থাৎ ক থেকে ম পর্যন্ত গুনলে দেখবে 25টা ধ্বনি আমরা পাচ্ছি। এই 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। এরপর দেখো ছকটা যেমন আছে তেমনিভাবে কিন্তু খাতায় করবে। অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। প্রথমে সহজটা বুঝিয়ে দিই। দেখো প্রতিটা বর্গতে কিন্তু 5টা করে ধ্বনি আছে, তো শেষের যে ধ্বনিগুলো থাকবে প্রতিটা, সেগুলি হলো আমাদের নাসিক্য ধ্বনি, ঠিক আছে? অর্থাৎ এগুলি উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু নাক থেকে বের হয়, তাই এগুলোকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলা হয়।
এরপর দেখো এই যে ক এবং গ অর্থাৎ প্রথম এবং তৃতীয়কে বলা হবে অল্প প্রাণ ধ্বনি এবং দ্বিতীয় এবং চতুর্থকে বলা হবে মহাপ্রাণ ধ্বনি। প্রতিটা বর্গরই সেম, ঠিক আছে। যেমন চ এবং বর্গী চকে বলা হবে অল্প প্রাণ এবং ছ এবং ঝকে বলা হবে মহাপ্রাণ, ঠিক আছে। তাহলে প্রথম এবং তৃতীয় যে ধ্বনিগুলি পড়ছে আমাদের ছকের মধ্যে সেগুলিকে বলা হবে অল্প প্রাণ এবং দ্বিতীয় আর চতুর্থতে যেগুলি পড়ছে সেগুলিকে বলা হবে মহাপ্রাণ। সংজ্ঞাগুলো বলছি না, সংজ্ঞাগুলোর প্রয়োজন নেই। এরপর দেখো অঘোষটা প্রথমে হবে, ঘোষটা পরে হবে। অঘোষ কোনগুলো? প্রথম আর দ্বিতীয়কে বলবো অঘোষ এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চমকে বলা হবে ঘোষ। প্রথম দুটো ধ্বনিকে বলা হবে অঘোষ এবং শেষের তিনটিকে বলা হবে ঘোষ। প্রতিটা বর্গের চ বর্গেরও সেম, ট বর্গেরও সেম, এমনি করে করে পরপর ম পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে। তাই যদি চলে এলো শর্ট কোশ্চেনে যে ঝ কি ধ্বনি, মহাপ্রাণ না অল্প প্রাণ, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের ছকটা মনে করলে সুবিধা হবে, বা তোমরা শর্টে হয়তো তাড়াতাড়ি লিখে নিলে এবং তাহলে সহজেই করতে পারবে। কারণ প্রতিটাকে যদি মনে রাখতে যাও যে ঠ কি, ড কি, ঝ কি, গ কি, এমনি করে কিন্তু কারো পক্ষে মনে রাখা পসিবল না। তাই এই ছকটার মাধ্যমে বোঝালাম। বারবার বলছি, কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। এগুলো আগের দিনে বলে দিয়েছিলাম, তা আরেকবার বলে দিচ্ছি। এখনই একবার বললাম যে কম্পিত ব্যঞ্জন হলো র, তাড়িত ব্যঞ্জন হলো দয়বিন্দু র এবং ঢয়বিন্দু র, নৈকট্য ব্যঞ্জন হলো অন্তস্থ অ, উষ্ম ব্যঞ্জন হলো তালবস্য দন্তস্ব হ এবং পার্শ্বিক ব্যঞ্জন হলো ল। এগুলির মধ্যে আগে যে ফার্স্ট পার্টটা করেছিলাম সেখানে অনেকগুলো বলেছি এবং আজকে কিছুগুলো বললাম, ঠিক আছে। তাহলে এই ছকটা এবং ওই ছকটা যেটা আগে বোঝালাম অবশ্যই কিন্তু ভালোভাবে খাতায় লিখে রাখবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে ধ্বনি যে চ্যাপ্টারটা ছিল ধ্বনিতত্ত্ব, সেটা ফার্স্ট এবং দ্বিতীয় পার্টে আমরা কমপ্লিট করলাম। পরের দিনে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কোনো অসুবিধা হলে বারবার করে বলছি কমেন্ট করে জানিও, এবং তোমাদের অন্য কোনো সাবজেক্টের কোনো কিছু প্রয়োজন হলে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবং আরেকটা কথা, তোমরা অনেকে নিউট্রিশন করাতে বলছো, কিন্তু নিউট্রিশন সাবজেক্টটা আমি পড়াই না, তাই সেটা আমি দিতে পারবো না। সেই জন্য তোমরা অন্য ইউটিউব চ্যানেলে সাহায্য নিতে পারো, ঠিক আছে। অন্য সাবজেক্টগুলো যদি আছে সেগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্টটা আমার অত্যন্ত প্রয়োজন। এবং লাইকটা অবশ্যই দিও যদি ভালো লাগে, কারণ লাইক পড়লে আমারও ভালো লাগে যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো, তোমাদের কাজে লাগছে। তাই প্লিজ লাইকটা তোমরা দিও, ঠিক আছে। এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।